স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ডট বল খেলা যাবে না, স্ট্রাইক রোটেট করে খেলার কোনো বিকল্প নাই। টাইগাররা সিরিজ বাঁচাতে মরিয়া। পেসার তানজিম হাসান সাকিব বলছেন প্রিয় ফরম্যাট ওডিআইতে এমন পারফরমেন্স তারাও মেনে নিতে পারছেন না। আবুধাবিতে ডু অর ডাই ম্যাচে শনিবার রাত সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। আবুধাবি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ভালো আছি। বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমতো চিল মোডে আছেন রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশি সাংবাদিকদের দেখে বাংলাতেই খোঁজ খবর নিলেন। শুধু গুরবাজ না, আত্মবিশ্বাসের তুঙ্গে পুরো আফগান দল। বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটা হেরে গেলেই বাংলাদেশের সিরিজটা হাতছাড়া হয়ে যাবে একটা ম্যাচ আগেই। নিঃসন্দেহে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তিতে থাকার কথা নয়। ঠিক কি স্ট্র্যাটেজিতে বা কি প্ল্যানিং আসলে বাংলাদেশ দল আগাচ্ছে? এই ইউএইতেই বাংলাদেশ সবশেষ যে সিরিজটা আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখানে হারতে হয়েছিল। এবারও কি আসলে সেই পরিণতিটা ঘটতে পারে? আমাদের ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের 100% দিয়ে নামতে হবে এবং আমরা আগের ম্যাচে যে ভুলগুলো করছি আমার মনে হয় আমরা ওগুলো নিয়ে কথা বলেছি এবং ওগুলো শুধরে কীভাবে নেক্সট ম্যাচটা আরও ভালো করে খেলা যায়। কারণ এই ম্যাচটা না জিততে পারলে তো আমরা সিরিজ থেকে আউট হয়ে যাব, সিরিজ হেরে যাব। সো এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপাতত একদমই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। তারপরও দ্বিতীয় ওয়ানডের আগে অন্তত একটা স্বস্তির খবর মিলেছে। ভিসা জটিলতা কেটে গেছে ওপেনার নাইম শেখের। ঢাকা থেকে আবুধাবির বিমানে চড়েছেন। যখন নামবেন তখন ম্যাচ থেকে অল্প কয়েক ঘন্টা দূরে। ঠিক এই সময়টায় নাইম শেখকে খেলানো হবে কিনা সেটা নিয়েও কিন্তু ভাবনার বিষয় আছে। নাইম শেখ খেললেও কি আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের যে দুর্বলতা সেটা কেটে যাবে? বাংলাদেশ সাম্প্রতিক সময়ে প্রিয় ফরম্যাটে রীতিমতো ধুঁকছে। সবশেষ 10টা ম্যাচের 6টাতে 50 ওভার খেলতে পারেনি। 50 ওভারই ফরম্যাটে যখন একটা দল 50 ওভার খেলতে পারে না তখন কিন্তু দুশ্চিন্তার অনেক কিছু আছে। ব্যাটিং নিয়ে আসলে টিম মিটিংয়ে কিংবা ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে? মেনলি আমাদের এখন প্রধান কনসেন্ট্রেশন হলো গিয়ে স্ট্রাইক রোটেট করা, কারণ আমরা অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনসার্ন এবং আমার মনে হয় 50 ওভার ম্যাচে আপনি যদি একটা কম্পিটিটিভ স্কোর না দিতে পারেন তাইলে জেতাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এখন কীভাবে আমরা স্কোর করতে পারি এই উইকেটে ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সাকিব, সিরিজটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে আমার কাছে মনে হয় যেন সামনে যে 2027 বিশ্বকাপটা আছে, র্যাঙ্কিংয়ের একটা হিসাব নিকাশ আছে, নিশ্চয়ই জানেন। আমরা হয়তো এই সিরিজটা যদি 3-0 হারাতে পারতাম আফগানিস্তানকে, একটা ধাপ আগাতে পারতাম, 9 আসতে পারতাম। সো এই জায়গাটা একটা ক্যালকুলেশনেরও ব্যাপার আছে। তো টিমের যে র্যাঙ্কিংটা সেটা নিয়েও কি আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে? কারণ 2027 সরাসরি কোয়ালিফাই করতে গেলে কিন্তু এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট আসলে। ডেফিনেটলি আমরা তো ওডিআই আমাদের সবারই ফেভারিট একটা ফরম্যাট বাংলাদেশের। সো এই জায়গাতে 10 নম্বর থাকাটা আসলে এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। আমাদের মনে হয় আমরা আরও উপরের দিকে থাকাটা আমাদের জন্য এটা মানায় আসলে আমাদেরকে। সো আসলে যেটা হয়ে গেছে, এখন কিভাবে নেক্সট ম্যাচগুলো জিতা যায় এটাতে আমাদের টার্গেট এবং 2027 ওয়ার্ল্ড কাপ কীভাবে আমরা ডাইরেক্ট খেলতে পারি। কোয়ালিফাই খেলাটা আসলে এটা আমাদের মানায় না বাংলাদেশ ক্রিকেট টিমে। সো আমরা কীভাবে ডাইরেক্ট খেলতে পারি ওইটা আমাদের মাথায় থাকা উচিত। দ্বিতীয় ওয়ানডেতেই টাইগারদের মরণ কামড় দিতে একেবারে প্রস্তুত হয়ে আছে জনাথন ট্রটের শিষ্যরা। পিছনে অনুশীলন করছে আফগান ক্রিকেট দল এবং তারা কোনোভাবেই আসলে বাংলাদেশকে ছাড় দিতে নারাজ ওয়ানডে সিরিজে। তাদের জন্য আত্মবিশ্বাস। সবশেষ ওয়ানডে সিরিজে তারা বাংলাদেশকে হারিয়েছে, প্রথম ম্যাচটাতে হারিয়েছে। টি20তে যেই বাংলাদেশের বিপক্ষে হারটা তারা কোনোভাবেই কিন্তু আসলে মেনে নিতে পারছিল না। বাংলাদেশকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হলে নিজেদের শতভাগ তার চেয়ে বেশি দিতে হবে এই আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ কি পারবে? না পারলে সিরিজটা হারাতে হবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও দুর্বল অবস্থায় যেতে হবে, রেটিং পয়েন্টটা কমে যাবে। বিশ্বকাপ 2027 বিশ্বকাপে খেলার স্বপ্ন, সরাসরি খেলার যে স্বপ্নটা সেটাও অনেকটা ধূসর হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
নারী বিশ্বকাপে বোলিং দাপট ধরে রেখেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী বোলিং ডিসপ্লে দেখালেন রাবেয়া ফাহিমারা। গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের 9 উইকেট তুলে নেয় বাংলাদেশ, যেখানে রাবেয়া একাই পকেটে পড়েন 3টা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগ্রাসী বোলিংয়ের বিস্তারিত পার্থ বণিকের কাছে। পেছনে উইকেট ছিন্ন ভিন্ন, সামনেও একই দৃশ্য। বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড হঠাৎই যেন এলোমেলো। নারী বিশ্বকাপে গুয়াহাটিতে এভাবেই উড়েছে বাংলাদেশ দল, কখনো রাবেয়া কখনো ফাহিমা। বাঘিনীদের গর্জনে কিউই শিবির যেন ছন্ন ছাড়া। যদিও বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুর ছবিটা ছিল একদম উল্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা, কিন্তু গেল 2 ম্যাচের মতো এবার আর প্রথম ওভারেই উইকেট তুলতে পারলেন না বাংলাদেশের স্পিড স্টার মারুফা। সুজি বেটস আর জর্জিয়া প্রিমার ওপেনিং জুটি থেকে তুলে নেন 35 রান। তবে নবম ওভারে জোড়া আঘাত আনেন রাবেয়া। 4 রানে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন জর্জিয়া। এক বল বাদে ভুল করে বসেন আরেক ওপেনার সুজি বেটস। বাউন্ডারির বৃষ্টি ঝরিয়ে 29 রানে ফেরেন রান আউট হয়ে। 11তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন রাবেয়া। পিচে আসতে না আসতেই 1 রানে ফিরে যান অ্যামেলিয়া। 38 রানে 3 উইকেট হারানোর পর বাকি সময় নিউজিল্যান্ডের হয়ে কামব্যাকের গল্প লেখেন ক্যাপ্টেন সোফি ডিভাইন আর ব্রুক হ্যালিডে। দুজনেই তুলে নেন 50, সাথে গড়েন 112 রানের জুটি। অবশেষে 44তম ওভারে এই পার্টনারশিপ ব্রেক করেন ফাহিমা খাতুন। আউট হবার আগে 104 বলে 69 রানের ম্যারাথন ইনিংস খেলেন ব্রুক হ্যালিডে। পার্টনারকে হারিয়ে বেশিক্ষণ টেকেননি ক্যাপ্টেন সোফি। 63 রানে তাকে বোল্ড করেন নিশিতা আক্তার নিশি। মিডল আর লোয়ার মিডলে কিউইদের হয়ে ডাবল ফিগার টাচ করেন ম্যাডি গ্রিন, ইসাবেলা গ্রেস আর লিয়া টাহুহু। এদিন বেশ খরুচে ছিলেন মারুফা। শেষ ওভারে দেন 16 রান। 7 ওভার বল করে 58 রানে অ্যাচিভমেন্ট বলতে কেবল 1 উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে বোর্ডে তোলে 9 উইকেটে 227 রান। হায়েস্ট 3 উইকেট তুলে নেন রাবেয়া খান। পার্থ বণিক, 71। বাবা দোকানে দোকানে রুটি ফেরি করে বেড়ান, ছেলে খেলেন ক্রিকেট, স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। বোলিং নৈপুণ্য দেখিয়ে এলাকায় কাগিসো রাবাদা পরিচিত পেয়েছেন তিনি। খেলাধুলার টানে স্কুলের রুমেই চলে থাকা খাওয়া। বাবার কষ্ট কমাতে খেলতে চান জাতীয় দলে। 10ম শ্রেণীতে পড়া জুবাইরের গল্প শুনেছেন আবু নাইম। বাবা কিছু বলে না। বাবা তো ছোট্ট একটা শব্দে কত না বলা কথা বলে ফেললেন জুবাইর। বাবার কষ্ট তার মনেও দাগ কেটে যায়। স্বপ্ন কিছু একটা করা, যাতে দোকানে দোকানে গিয়ে বাবার বেকারের রুটি বেচতে না হয়। আমার বাড়িতে সাধারণত একজন বেকারি আছে না, এগুলোর ওয়াকারম্যান, যে দোকানে দোকানে যে মাল সাপ্লাই, তো জানি না কত টাকা ইনকাম হয়, বাট 500-700 টাকা তো এরকম লাভ হয় দিন শেষে। ক্রিকেট খেলার সরঞ্জামাদি কিনতে দরকার টাকা। দিন এনে দিন খাওয়া বাবার জন্য তা বয়ে বেড়ানো বেশ কষ্টকর। তাই সিলেটের স্থানীয় ক্রীড়া সংগঠকদের দেওয়া অর্থের মাধ্যমে চলছে ওদের প্র্যাকটিস। অদম্য ইচ্ছার চেষ্টা দেখে সৈয়দ হাতেম আলী স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করে দিয়েছে। সাপোর্টটা আমরা নিজেদের মধ্যে আমরা তৈরি করে 6 ফিট উচ্চতার জুবাইর স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলে খেলবেন। এখন থেকেই ফলো করেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে, কিন্তু সবাই তাকে ডাকে কাগিসো রাবাদার নামে। সাউথ আফ্রিকান পেসারের মতো দেখতে, তাই রাবাদাই তার ডাক নাম। আমার আইডল বলতে ইংল্যান্ডের আর্চার, আর আমার যে নাম স্যার উনি আমাকে পরিচিত করেছেন রাবাদা ডিভিশন ক্যাম্পে। তো এখন সিলেটের মাঝে যারা আছে সবাই আমার রাবাদা চিনে, বাট আমার ভিতরে যেটা মানে আইডল উনি আমার আর্চার। গতির সাথে কোনো আপোষ নাই। তার ভাষ্যমতে 135 কিলোমিটার/ঘন্টায় বল করতে পারেন এই পেসার। খেলেছেন স্কুল ক্রিকেট। নিজের সামর্থ্য জাহির করতে চান আরো ভালো কোনো স্টেজে গিয়ে। ডিস্ট্রিক্টে 133, আর এর আগে কক্সবাজার যখন খেলছি তখন এভারেজ 135-136 এরকম যেত, মানে ভালো গতি যেত, বাউন্স টাউন্স মারতাম। এখানে কক্সবাজার মাঠও ভালো, ফেসিলিটি ভালো, তখনও উইকেট ভালো গতি করতাম এরকম। জুবাইরের মতো আরো বেশ কিছু স্টুডেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি একটা টিম তৈরি করেছে, যেখানে সবাই বিনা খরচে লেখাপড়া ও থাকার জন্য একটা রুম পেয়েছে। এবং আমরা ওই যে ছাত্র থেকে কিছু পয়সা পাই, প্লাস আমরা
আমরা যারা আছি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা কমিটি সবাই আমরা চেষ্টা করতেছি। সিলেটের এই তরুণরা কখনো জাতীয় দলে খেলবেন কিনা জানা নাই, তবে এদের ডেডিকেশন আপনাকে বুঝিয়ে দিবে এদেশে ক্রিকেট মানে কি। কোটিপতি থেকে বেকারিওয়ালা সবার ছেলেরাই দেশের ঝান্ডা ওড়াতে চায়। আবু নাইম, ৭১, সিলেট। আক্ষেপ হতাশার সঙ্গী করে এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়না গেল বাংলাদেশ। হোম অ্যাডভান্টেজে অতিথি দলকে হারানোর সুযোগ হাতছাড়া করে হৃদয় পড়লেও পেছনে পড়ে থাকতে চান না ফুটবলাররা। এখনও আশা ফুরিয়ে যায়নি বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ফেয়ারলেস ফুটবল খেলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার চ্যালেঞ্জ লাল সবুজদের। হাসান সজীবের রিপোর্ট। হারের ক্ষত এখনো শুকোয়নি, কিন্তু তাই বলে তো আর ভক্তদের আবদার মাটিতে ফেলা যায় না। এজন্যই বুঝি হামজা চৌধুরীকে বলা হয় মাটির মানুষ। মলিন মুখে দেশ ছাড়ছে ফুটবলাররা, অথচ এই দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ, তাতে অন্তত বেঁচে থাকতো আশা। এত সুন্দর কামব্যাক করে তারপরে পয়েন্ট ধরে রাখতে পারিনি, সেটা আসলে একটা দুঃখ বলেন কষ্ট বলেন সবারই আছে। হোপফুলি আমাদের যে চেষ্টাটা ছিল উইন করার জন্য, সেই উইন করার চেষ্টা না করে যদি আমি যেটা নিজের ব্যক্তিগত এটা যদি মনে করি যে যদি আমরা কালকে 1 পয়েন্টের জন্য চেষ্টা করতাম তাহলে হয়তো 1 পয়েন্ট পেতাম। কাপ্তান জামাল ভুঁইয়াও মানছেন একই কথা। শেষ সময় গোল খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে লাল সবুজদের। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল উইথ ফুল ফোকাস, কিন্তু আমরা এটা করতে পারি না। যদি কিন্তুতে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বেশ মুশকিল, সে বাস্তবতা জেনেই হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও এখনই হাল ছেড়ে দিতে নারাজ কাপ্তান জামাল ভুঁইয়া। বাকি 3 ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার করবেন সর্বোচ্চটুকু চেষ্টা। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট, সো 3টা ম্যাচ জিততে হবে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে? না, আমি সাপোর্টার ফ্যান্সদের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরও 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু। ঘরের মাটিতে হংকং চায়নাকে রুখে দেওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া বাংলাদেশের। ঢাকায় ফ্যাসিলিটিস নিয়ে আছে হংকং চায়নার বিস্তর অভিযোগ। এর মধ্যে ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহার ওদের কোচিং স্টাফদের। অ্যাওয়ে ম্যাচে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন তো চৌধুরী সাহেব? ওর সাথে খেলার পরও কিন্তু কোচরা তার সাথে বিহেভিয়ারটা ভালো ছিল না। প্রেসিডেন্ট যে কথাটা বলেছে, যে বার্তাটা হলো যে এই ম্যাচটা তো আর আমরা ফিরে পাবো না। এখন নেক্সট যেখানে যাচ্ছেন সেখানে হলো হংকংয়ের হোম গ্রাউন্ড, সে হংকং সে অ্যাডভান্টেজগুলো নিবে। সেখান থেকে এই রাগারাগি বা মাঠে ক্রস করে কোনো রকম যেন কাট যেন না খায়, তাহলে এই জন্য কাট খেয়ে যদি দেখা যায় পরের যে ম্যাচগুলো আছে। এখন তো আমাদের একটা অবস্থা হলো যে অন্যান্যরা কি করে সেদিকে তাকায় থাকা। হাসান সজীব, ৭১। ড্র করলে অন্য একটা থাকতো। এখন সাউথ কোরিয়া সফরটা একপেশে হলো ব্রাজিলের সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। স্বাগতিকরা পাত্তাই পায়নি আঞ্চলতির ছেলেদের সামনে। ফ্রেন্ডলি ম্যাচটা সেলেসাওরা জিতেছে ৫-০ গোলে। রিপোর্টে বিস্তারিত। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। ভার্চুয়াল দুনিয়ায় এই কমেন্ট দেখে আপনি হয়তো বিরক্ত, তবে মাঠের খেলায় সেটা যেন উদযাপনের অংশ বানালো 5 বারের বিশ্বজয়ী ব্রাজিল। সাউথ কোরিয়ার বিপক্ষে ওদের মাঠেই চলছিল সেকেন্ড হাফের খেলা। স্বাগতিকরা অলরেডি পিছিয়ে পড়েছিল জোড়া গোলে। ওরা কামব্যাক আর করবে কি? রদ্রিগো আর এস্তেভাও পরপর 2 বার ওদের জালে বল পাঠিয়ে দিল। ব্যাস, লিড বেড়ে ডাবল। স্কোর লাইন 4-0। ঘড়ির কাঁটায় এই 2 গোলের ব্যবধান মিনিট 2-এর মতো হলেও যেন মনে হলো ওই ব্যাক টু ব্যাক 10 সেকেন্ডের মধ্যে ভোজবাজির মতো সেলেসাওরা চড়াও হলো আরও বেশি তাদের অতিথিদের কাছে। গেস্টদের এমন আচরণ পেয়ে খেইহারা কোরিয়ানরা।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের মাঠে এদিন ফার্স্ট হাফেই যদিও সাউথ কোরিয়ানদের কোমর ভেঙে দিয়েছিল ব্রাজিলিয়ানরা। আঞ্চেলোত্তির দলটাকে এদিন প্রথম থেকেই মনে হয়েছিল গোল করতে মরিয়া। দারুণ অ্যাটাকিং আর ছন্দময়, নিখুঁত সব চোখ জোড়ানো পাসিং আর সেই সাথে সফল ড্রিবলিং থেকে ট্যাকেল, কি নেই এই ব্রাজিল দলে। তবে দুর্বল প্রতিপক্ষকে পেয়েই ব্যাপারটা ঘটেছে কিনা তা তো বোঝা যাবে আসন্ন বিশ্বকাপেই। ওয়ার্ল্ড কাপের কথা থাক, ম্যাচে ফেরা যাক। যে ম্যাচে মোট 5টা গোল দিয়েছে ব্রাজিল, তার শুরুটা 13 মিনিটে। ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে ডান পায়ের শটে বল জালে ফেললেন এস্তেভাও। পরের গোলটা পেতে সেলেসাওদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 41 মিনিট পর্যন্ত। নেইমারের সেই আইকনিক নাম্বার 10 জার্সি পরে নেমেছিলেন রদ্রিগো। কাসিমিরোর বাড়ানো বলে শট নিলেন রিয়াল মাদ্রিদের 24 বছর বয়সী এই উইঙ্গার। বিরতি থেকে ফিরে আরও 2 গোলে পিছিয়ে পড়া সাউথ কোরিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন খোদ ভিনিসিয়াস জুনিয়র। 77 মিনিটে সাউথ কোরিয়ান গোলকিপার হিয়ন ওজোকে 1-to-1 পজিশনে পেয়ে গেলেন আঞ্চেলোত্তির তুরুপের তাস এই রিয়াল অ্যাটাকার। ডিফেন্স লাইনের দুজনকে প্রথমে ঘোল খাওয়ালেন, তারপর গোল খাওয়ালেন। ম্যাচের বলার মতো ছিল না আর কিছুই। ফুল টাইম স্কোর লাইন 5-0-তে 60% কাছাকাছি বল পজিশন ধরে রেখে এই জয় নিয়ে ফিরছে ব্রাজিল। খালিদ জামিল, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।